Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear viewers, fellow teachers, and of course, our beloved and sweet and cute learners. I hope you all are well by the grace of Almighty Allah. I came back to you with a new lessons and very important option for the students. You know that if we say something or if we say anything, we need tense. So tense is a very essential part of our learnings in English or Bengali or any languages. So I would like to share with you the sequential প্র্যাকটিস অন টেন্স, ধারাবাহিক যে বর্ণনা সেটা আমরা থাকবো। আজকে আমরা তার প্রথম পর্বে আসছি। আমরা জানি টেন্স ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। তো এই টেন্স তিন ধরনের হয়ে থাকে, একটা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। তো প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, আমরা সবাই জানি। তো আমি এভাবে ডিটেলসে যাচ্ছি না, এটা আমাদের কিন্তু 6 to 12 যতদূর আমরা লেখাপড়া করি, আমরা কথা বলি, তখনই আমাদের এই টেন্স কিন্তু প্রয়োজন হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো আমরা এই যে তিন প্রকার টেন্স, তার প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, সেম পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, অ্যান্ড দ্য লাস্ট ফিউচার ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড perfect continuous. These are the parts of the tense. আমি এই যে 12টা টেন্সকে 4টি ভাগে বিভক্ত করেছি। আমরা 4টা এপিসোডে এই টেন্সের উপরে যে ধারাবাহিক আলোচনা সেটা শেষ করব। তো সেই 4টার আজকে আমরা প্রথম পর্বে আছি, সেই প্রথম পর্বটা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে তিনটারই, অর্থাৎ তিনটা টেন্সেরই শুধু ইনডেফিনাইট টেন্স। ওকে ডিয়ার লার্নার্স, আমরা দেরি না করি, সরাসরি আমরা চলে যাই আমাদের ক্লাসে, আমাদের আজকের লেসনসে চলে যাই। আর তোমরা যারা এখনও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করনি, আমার এই MK ইংলিশ টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে তোমার কাছে। ওকে ডিয়ার লার্নার্স, স্টার্টস। ফলো দ্য বোর্ড। You are watching some writings on the board, that is at first sequential practice on tense, যেটা আমরা আজকে পড়তে যাচ্ছি। এইটার ফার্স্ট পার্ট আমরা যদি এখানে লিখে দিই তাহলে খেয়াল করো, এটা আমরা একটু লিখেও দেই, এপিসোড 1, অর্থাৎ আমরা আজকে ফার্স্ট এপিসোড শুরু করতে যাচ্ছি, যেখানে তিনটাই পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের ইনডেফিনাইট শুধু আলোচিত হবে, আমরা আলোচনা করব আজকে। তো আমরা প্রথমেই চলে যাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো প্রেজেন্ট টেন্স যা বর্তমানে কোনো কাজ সংঘটিত হচ্ছে বা হয় এরকম, বা যেটা চিরন্তন হতে পারে, অভ্যাসজনিত হতে পারে, তাই না? তো এর সায়েন্টিফিক প্রুফ হতে পারে, এইরকম ম্যাথমেটিক্যাল বা জিওমেট্রিক্যাল প্রুফ হতে পারে। তো এরকম যদি কিছু থাকে, তো কোন ক্ষেত্রে আমরা চেষ্টা করি, আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেইন অন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স in details. So the first sentence is written on the board is here, man is mortal. মানুষ মরণশীল। আমরা জানি মানুষ মরবেই, ম্যান মাস্ট ডাই, মানুষ অবশ্যই মরবে। দ্যাট ইজ কল্ড ম্যান ক্যানট বাট ডাই অর ম্যান ক্যানট অ্যাভয়েড ডেথ। মানুষ মৃত্যুকে কখনোই এড়াতে পারে না, এটা চিরন্তন সত্য। তাই আমরা এই সেন্টেন্সটাকে বলছি প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা কেমন? ইউনিভার্সাল ট্রুথ। আমি শর্টে লিখছি ইউটি, ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ যদি ইউনিভার্সাল ট্রুথ কোনো সেন্টেন্স হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। এবারে আমি দ্বিতীয় সেন্টেন্সে যাই। দ্বিতীয় সেন্টেন্সটি যেটা আমি লিখেছি এখানে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কেমন? সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। যেমন হতে পারে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, তাই না?
অর্থাৎ পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি বা সৌভাগ্যের মা। তো আমরা এই যে কথাগুলো এখানে বলছি, আসলে কথাগুলো কেমন একটু ভাবো তো। এখানে ভাবলে আমরা দেখতে পাবো যে এই কথাটা হয়েছে, আমরা এই যে আবহমান কাল ধরে মানুষ চলছি, সেই প্রাগৈতিহাসিক থেকে আদি যুগ থেকে এই সব জীবন ধারণের উপর নির্ভর করে জীবনযাত্রার মান এবং পরিবর্তন, সংযোজন, বিয়োজন, এই সব কিছুর মধ্য দিয়ে আমরা যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে সর্বোচ্চ যে আমাদের উন্নতি বা সেই পলিসি, সর্বোৎকৃষ্ট পন্থা, উন্নতির যে সোপান, সেটা হচ্ছে সততা। তো যেহেতু এটা অবজার্ভ করে জানা গেছে, পর্যালোচনা করে, সে কারণে আমরা বলছি এটা অবজারভেশনাল ট্রুথ। তার মানে আমরা যদি দেখি যে কোনো অবজারভেশনাল ট্রুথ যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা শর্টে এটাকে বলছি কি অবজারভেশনাল ট্রুথ। তাহলে এটা গেল ইউনিভার্সাল ট্রুথ, আর এটা আসছে অবজারভেশনাল ট্রুথ। নেক্সট সেন্টেন্স রিটেন অন দ্য বোর্ড হিয়ার, ওয়াসিম খান জাহান আলী বিল্ডস 60 গম্বুজ মস্ক। তোমরা জানো খুলনার বাগেরহাটে এই 60 গম্বুজ মস্ক রয়েছে, যেটা সেই পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি, ইন দ্য মিডস্ট অফ 15th সেঞ্চুরি এই 60 গম্বুজ মস্কটা নির্মিত হয়েছিল এবং নির্মাণ করেছিলেন খান জাহান আলী। তো এই যে খান জাহান আলী এটা নির্মাণ করেছিলেন, এই নির্মাণটা কিন্তু কিভাবে হয়েছিল এটা কিন্তু ঐতিহাসিক সত্য। আমরা এখন যাই সেখানে, হিস্টোরিক্যাল প্লেস হিসেবে আমরা ভ্রমণ করতে যাই। উই ভিজিট দ্য মস্ক নেমড খান জাহান আলী, নেমড 60 গম্বুজ মস্ক, দে আর ইন খুলনা, বাগেরহাট। তো এই খান জাহান আলী, এটা আমরা হয়তো বলতে পারি যে তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার এই 60 গম্বুজ মস্ক তো তৈরি হয়েছিল সেই 500 বছর আগে, তো আমি এটা কেন প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, তাই না? হ্যাঁ, প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করছি এই কারণে যে এটা ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ। আর এটা পাস্ট টেন্স হতো যদি এখানে একটা নির্দিষ্ট ডেট থাকতো। যেমন আমি যদি এখানে বলতাম ইন দ্য মিডস্ট অফ 15th সেঞ্চুরি, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যদি আমি এটা উল্লেখ করে দিতাম, তাহলে কিন্তু এটা আর আমি প্রেজেন্ট টেন্স করতে পারতাম না, তখন এটাকে আমার ব্যবহার করতে হতো পাস্ট ইনডিফিনাইট টেন্স। আশা করি বুঝতে পারছো বন্ধুরা কেন এটা প্রেজেন্ট টেন্স হলো, পাস্ট টেন্স নয়। তাহলে আমরা এটাকে কি বলছি? এটাকে আমরা বলছি হিস্টোরিক্যাল ট্রুথ বা হিস্টোরিক্যাল ফ্যাক্টও আমরা বলতে পারি। হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমরা যদি এইভাবে দিই, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক ঘটনা বলি বা ঐতিহাসিক সত্য। এবারে দেখো নেক্সট সেন্টেন্স নাম্বার 4 হেয়ার, সরি, নেক্সট সেন্টেন্স নাম্বার 4, I go to school at 10 a.m. regularly. Here follow regularly. এই যে রেগুলারলি শব্দটা এখানে আমি ব্যবহার করেছি, এর জন্য এটা কি হচ্ছে? এর জন্য যেটা হবে সেটা হচ্ছে যে আমি নিয়মিত, দেখো 10টায়, I go to school at 10 a.m. regularly, আমি নিয়মিতই সকাল 10টায় স্কুলে যাই। তার মানে কি? এটা আমার হ্যাবিট হয়ে গেছে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তার মানে আই এম প্র্যাকটিসড ইন গোয়িং স্কুল অ্যাট 10 a.m. এভরি ডে অর রেগুলারলি। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার হ্যাবিট, তার মানে এটা হ্যাবিচুয়াল। তো আমি এটা এই জায়গায় এইচ এ ভি লিখলাম, এইচ আই এস দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইচ দুইটাই তো, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট আর এটা হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তাহলে আমরা এরকম দেখলাম যে এই সেন্টেন্সটাও কেন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে। এবার আমরা দেখি সেন্টেন্স নাম্বার 5 অন দ্য বোর্ড, হি ওয়ার্কস আর্লি ইন দ্য মর্নিং। খেয়াল করি আমরা এই যে হি ওয়ার্কস আর্লি ইন দ্য মর্নিং, এই কথাটা সে কেন বলছে? এটা কিন্তু সে হাঁটে, সাধারণ কথা। আবার হতে পারে যে আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই গো টু ওয়ার্ক ফর আ হোয়াইল এভরি ডে ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে একটু হাঁটতে যাই। এটা আমার জেনারেল একটা স্টেটমেন্ট, এটা জেনারেল, সাধারণ ঘটনা, সেই জন্য আমরা এটাকে বলছি জেনারেল স্টেটমেন্ট। এই সেন্টেন্সটাকে আমরা কি বলছি? এই যে ইন দ্য মর্নিং আমরা ওয়ার্কস, এই যে আর্লি ইন দ্য মর্নিং, এই কারণে এটাকে বলছি জেনারেল স্টেটমেন্টস।
নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আচ্ছা আমরা কি বুঝতে পারি যে পৃথিবীতে সূর্যের চারদিকে ঘোরে? আমরা কিন্তু এই যে চলাফেরা করছি, ঘুরছি, আমরা কিন্তু বুঝতে পারছি না যে এটা পৃথিবী ঘুরছে নাকি সূর্যই আমাদের। আমরা কিন্তু ভাবছি যে সূর্য চারদিকে ঘোরে আমাদের, কিন্তু তা না। এই যে গ্যালিলিও, তোমরা নাম শুনেছো, যিনি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই কথাটা প্রমাণ করেছিলেন, কিন্তু এটা উনি বলেছিলেন, আবার দেখো এর জন্য তার মৃত্যু হয়েছিল। কারণ এটা তিনি ওই সময় যুক্তিটা দেখাতে পারেন ভূগোলককে নিয়ে, যেটা পরবর্তীতে এটা প্রমাণ করে তোমার পুরস্কৃত হয়েছেন, অ্যাওয়ার্ডেড হয়েছেন। অথচ এটাকে যিনি বললেন সেটা তিনি এটা প্রুফ করতে পারেননি। তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এটা প্রমাণ করা হয়েছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সে কারণে আমরা এই সেন্টেন্সটাকে বলছি যে যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রেও হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা এটাকে বলছি কি সাইন্টিফিক, SCIENTIFIC, সাইন্টিফিক প্রুফ। সাইন্টিফিক প্রুফ, বৈজ্ঞানিক প্রমাণ। আবার ম্যাথমেটিক্যাল হতে পারে, সামেটিভ যে প্রুফ সেটাও হতে পারে। যেমন ধরে না আমরা যদি বলি 2 and 2 makes 4, সেক্ষেত্রে আবার কথা আছে যদি দুইটাই জোড় সংখ্যা হয় তাহলে ভার্বটা হবে অবশ্যই প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার, এবং যদি সেটা একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু হয়ে যাবে ভার্বটা প্লুরাল। যেমন 2 and 2 make 4, এটা হবে মেক্স। কিন্তু যদি বলি 6 and 6 makes 12, কিন্তু যদি বলি 3 and 5 মেক হয়ে যাবে প্লুরাল, 3 and 5 বা 3 and 4, একটা যদি বিজোড় থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। আবার যদি গুণের নামটা হয়ে যায়, যেমন ধরো আমি 2 into 3 বলছি, তাহলে অলওয়েজ ইজ হয়ে যাবে। কারণ তুমি এখানে ওয়াজ ব্যবহার করতে পারবে না, উইল বি ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? কারণ যে 2 আর 3-এ অলওয়েজ 5 হয়, 2 2 3 দ্বিগুণ 6 হয়। 2 into 3 ইজ অলওয়েজ 6। এখানে 3 into 2 কখনো 5 বা 7 হবে না। তার মানে সেই জন্যে আমরা এটাকে বলছি যে ইউনিভার্সাল সায়েন্টিফিক প্রুফ অথবা জিওমেট্রিক্যাল প্রুফ, তাই না? যেমন আমি যদি বলি 2 arms of a triangle, একটা ত্রিভুজের যদি দুইটা বাহু কি হয়, অলওয়েজ গ্রেটার দ্যান দ্য থার্ড ওয়ান, তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়ে যায়। এটাও জিওমেট্রিক্যাল প্রুফ হতে পারে। যাই হোক, এরকম আমরা সায়েন্টিফিক্যাল, জিওমেট্রিক্যাল, অ্যারিথমেটিক্যাল এরকম কোনো প্রমাণ যদি থাকে তাহলে সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। নেক্সট নাম্বার 7 যেটা রয়েছে সেটা হচ্ছে আওয়ার ক্লাস স্টার্টস টুমরো। আমাদের ক্লাসটা মানে আগামীকাল শুরু হবে, ওপেন্স হতে পারে। আবার এখানে তুমি বলতে পারতে আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড টুমরো, হবে। তো এইটাকে আমি বলছি যেহেতু আজকে পর্যন্ত এটা বন্ধ এবং আগামীকাল শুরু হবে, তার মানে এটা নেয়ার ফিউচার। তা আমরা এটাকে বলছি নেয়ার ফিউচার। তো এই নেয়ার ফিউচার, নিকট অতীত, নিকট ভবিষ্যৎ যদি কোনো কথা উল্লেখ থাকে তাহলে সেটাও হয়ে যাবে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং দেখো আমরা শেষে যেটা লিখেছি, এই যে চিহ্ন দেখে বুঝছি এবং শুরুতে হাউ রয়েছে, হাউ হোয়াট দিয়ে শুরু হলে অথবা তোমার ইন্টারজেকশন কোনো ওয়ার্ড দিয়ে শুরু হলে পরে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। এটা পাস্ট টেন্স হবে না তা না, তবে আমি বলছি যে সাধারণ অর্থে বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। তার মানে আমরা এটাকে বলতে চাইছি যে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। তো এবারে আমি একেবারে শর্টে তোমাদের জন্য একটা দেখাবো। দেখো একেবারে শর্ট, যেটা আমিও এটা তোমাদের সুবিধার্থে এটা কালেক্ট করেছি, তো আমি সেটা দেখাই দিই। একটা শর্ট ফর্ম, শর্ট ফর্মটা কি চেনার উপায়টা কিভাবে তুমি এটাকে চেনো, আমি দুইটা এখান থেকে ইরেস্ট করে দিলাম। সেটা কি একটা অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড তোমাদেরকে আমি দিয়ে দিই। সেটা এরকম যে দেখো সবই বড় হাতের হবে, গার্ডেন অফ আস। আমি এই জায়গায় ব্র্যাকেটে এইচটা দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে ওই এইচটা আসবে না,
যে কারণে আমি বলছি যে এটা সরি, অর্থাৎ গার্ডেন অফ আশ উচ্চারণ করো তাহলে হয়ে যাবে, আস না করি আশ, সরেয়া তালব বস। তাহলে আমরা যদি এটা করি তাহলে দেখো এটা কি হচ্ছে, এটার ফুল মিনিং গুলো যদি আমরা দেখি, যে জি ফর, জিতে আমরা কি পাই, আমরা যদি বলি জিতে জেনারেলি হতে পারে, জিতে জেনারেলি, এতে অলওয়েজ, এরপরের অক্ষরটা কি আছে আর, তাহলে আরটাতে কি হবে, আরটাতে হবে রেগুলারলি, রেয়ারলি। এবারে কি আছে ডি, ডি ফর ডেইলি। এবারে যেটা আছে অক্ষরটা কি ই, ইতে আমরা কি বলছি এভরি প্লাস টাইম। এখন এভরি প্লাস টাইমটা কি, যেমন এভরি ডে, এভরি আওয়ার, এভরি মান্থ, এভরি ইয়ার, হ্যাঁ এরকম এভরি উইক, এক কথায় এভরি প্লাস টাইম, এটাকে আমরা বলছি ই। এরপর আছে কি এন, তাহলে এনটাতে আমরা কি করতে পারি, এনটাকে আমরা করব নর্মালি বা ন্যাচারালি, এটাকে এনতে কি বলবো নর্মালি অথবা ন্যাচারালি। এরপর আছে কি ও, ওতে যেটা আমরা বলবো অফেন বা অকেশনালি। এফ যে শব্দটা অক্ষরটা রয়েছে, এফ ফর কি আমরা ছোটবেলা পড়িনি না, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এরকম পড়েছি তাই না, বি ফর বুক, এরকম অনেক পড়েছি, তো আমরা সেইভাবে আর কি শিখছি, খুব সহজ উপায়ে, তোমরা মনে রেখো, অবশ্যই কাজে লাগবে। তাহলে এফ যেটা বলছিলাম, এফ ফ্রিকোয়েন্টলি। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর পরের যখন ইউ, ইউতে কি, ইউতে আসতে পারে ইউজুয়ালি, ইউজুয়ালি যদি সেন্টেন্সে, যেমন হি ইউজুয়ালি গোস টু স্কুল অ্যাট 10 AM, ইউজুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আবার আমরা দেখছি এখানে এস রয়েছে, তো এসটাতে কি হতে পারে, এসটাতে হতে পারে সামটাইমস হতে পারে, এসটাতে সেভারলি হয় কখনো, তবে সেভারলি না করে সেলডম আমরা করতে পারি, সেলডম এটা হতে পারে। আর শেষে আমি দেখো যে জিনিসটা দিয়েছি, যে অক্ষরটা উইদিন ব্র্যাকেটে রেখেছি, এইটুকু দিয়েছি একটা অর্থ হওয়ার জন্য, যেমন আওয়ার গার্ডেন না লিখে আমরা বলি গার্ডেন অফ আস, আমাদের বাগান, তারপরে এর সাথে এইচটাকে যোগ করছি অর্থটার বাইরে উইদিন ব্র্যাকেটে। এইচ হার্ডলি, হার্ডলি থাকলেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি বুঝতে পারছো বন্ধুরা, তোমাদের একেবারেই সহজ, এই বিষয়টা খেয়াল রেখো। আমি অবশ্য লিখে দিতে পারতাম, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, যে কারণেই সবগুলো বলে দিলাম, তোমরা একটু দেখে নিও। এবারে আমি যেটাই যাব সেটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো আমরা এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স তোমাদেরকে দেখিয়েছি, এই পাস্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে হয় আমরা সেটা একটু দেখে নেব। কিভাবে দেখো, এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি আছে, ফার্স্ট সেন্টেন্স আছে আই উইশ আই আর এ কিং। আবার যদি থাকে ইফ আই আর এ কিং, তো পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা বুঝি যেটা অতীতের কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায়, অতীতে যে কাজটা অলরেডি হয়ে গেছে এরকম বোঝায়। তো সেক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে দেখো উইশ থাকে এবং তারপর একটা সাবজেক্ট থাকে, তাহলে এই সাবজেক্টের ক্ষেত্রে এখানে ওয়ার হবে। ওয়ার বলতে আমি যেটা বলেছি সেটা হচ্ছে মূলত V2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তবে যদি বিভার্ব থাকে তাহলে অবশ্যই অবশ্যই অলওয়েজ এখানে ওয়ার বসবে, কারণ এটা কল্পনা সূচক। দেখো আমি যদি, আমার ইচ্ছা যে আমি রাজা হব, আমি যদি রাজা হতাম, তা আসলে রাজা হতাম, আমি তো রাজা না, হয়তো হতে পারি কিন্তু এটা কাল্পনিক। আমি যদি আবার বলতাম এখানে এটা না দিয়ে যে আমি ইফ ব্যবহার করতাম, তাও কিন্তু হতো, যেমন ইফ আই আর এ কিং, ইফ আই আর এ বার্ড, ইফ আই আর এ চাইল্ড, কাল্পনিক। তো সেটাও আমি দেব তোমাদের একটু পরেই, আমি সেটাও আছে আমাদের অপশনে। তো এখানে আই উইশ যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে এর পরের সাবজেক্টের পরের ভার্বটা পাস্ট টেন্স হবে এবং V2 হবে। আর যদি এখানে অন্য কোনো ভার্ব থাকতো, যেমন আই উইশ আই নিউ দ্য ম্যাটার, আমার ইচ্ছে যে আমি যদি বিষয়টা জানতাম, তাহলে এখানে কিন্তু নিউ হয়ে যাবে, নো হবে না। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। থার্ড যে সেন্টেন্সটা সেটা আমরা কি দেখছি সেটা খেয়াল করো, উই হ্যাড অ্যারাইভড অ্যাট হোম বিফোর দ্য স্টর্ম স্টার্টেড। খেয়াল করো এখানে যে শব্দটা রয়েছে কনজাংশন, সেটা হচ্ছে বিফোর। আমরা এই জায়গায় কিন্তু আফটারও ব্যবহার করতে পারতাম, তো আফটার ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু আবার এই সেন্টেন্সটা চলে যাবে এই দিকে, আর এই সেন্টেন্সটা চলে আসবে পরে। এটা হচ্ছে শুধু আফটারের ক্ষেত্রে। তাহলে আমরা দেখে নিই
যে এই যে এখানে আমি এটা দেখাচ্ছি যে বিফোরের ক্ষেত্রে কি হয়, যদি কোনো সেন্টেন্সে বিফোর ইজ ইউজড অ্যাজ আ কনজাংশন, তাহলে বিফোরের আগের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ এখানে কি হচ্ছে, ঝড় শুরু হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম। তো যদি এইটা থাকতো যে আফটার থাকতো তাহলে কি হতো, দ্য স্টর্ম হ্যাড স্টার্টেড আফটার উই অ্যারাইভড অ্যাট হোম। অর্থাৎ তখন এই জায়গা এইটা হয়ে যেত অ্যারাইভড, অর্থাৎ হ্যাড অ্যারাইভড হতো না। তার মানে আফটার এবং বিফোর দুইটা ক্ষেত্রেই বসতে পারে। আশা করি বুঝতে পারছো। থার্ড নাম্বার সেন্টেন্স যেটা রয়েছে, আই কমপ্লিটেড মাই এসএসসি এক্সাম ইন 2015। অর্থাৎ আজকে 2020 সাল আর আমি পাস করেছিলাম 2015 সালে। তার মানে অতীতের নির্দিষ্ট কোনো সাল বা অতীতের নির্দিষ্ট কোনো সময় যদি উল্লেখ থাকে তাহলেও সেটা কি হবে, V2 হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। ফোর্থ সেন্টেন্স যেটা রয়েছে সেটা কি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ ডভ। আমার যদি একটা ঘুঘুর মতো ডানা থাকতো কি হতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এই দেখো আই কুড ফ্লাই। যদি এরকম কাল্পনিক কিছু থাকে তাহলে সেটা হয়ে যাবে কুড ফ্লাই। এই যে ক্যানের পাস্ট টেন্স কুড, তাহলে আমরা এখানে পেলাম মডেল অক্সিলারি কুড ব্যবহৃত হবে। এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই যে কাল্পনিক যেটা আই হ্যাড, এইটা কিন্তু কুড হয়ে যাচ্ছে আমাদের এইটার কারণে, কিন্তু মূল যে পাস্ট ইনডিফিনাইট সেটা কিন্তু এইটা, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ ডভ। আমার যদি পাখির মতো ডানা থাকতো। ইফ আই ওয়ার, এখানে আমি হ্যাড না দিয়ে ওয়ারও দিতে পারতাম। যদি দিতাম ইফ আই ওয়ার এ চাইল্ড, আই কুড বি ইন্ডিপেন্ডেন্ট, আমি স্বাধীন হতে পারতাম। ইফ আই ওয়ার আ বার্ড, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই দিতে পারতাম। তো এরকম হতে পারতো, কাল্পনিক, এগুলো হচ্ছে কাল্পনিক, এটা কখনোই হবার নয়। আমরা সহজে যদি বলি আনরিয়াল সেন্টেন্স যদি হয়, আনরিয়াল, অবাস্তব কোনো ঘটনা থাকলে সেটাও পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। কারণ আমার কখনো পাখির মতো ডানা হবে না, ছিলও না, হবেও না। আবার আমি কখনো শিশু আর হবও না, ছিলাম কিন্তু হব না। আমি আবার কোটিপতিও এখন হচ্ছি না, সুতরাং এইগুলো কাল্পনিক। এবার আমরা দেখি যে কোনো সেন্টেন্সে যদি, দেখুন আমি এখানে লিখছি কি, আই স অথবা মেট ইউ, আমি তোমাকে দেখেছিলাম অথবা তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম লাস্ট নাইট, গত রাতে। তার মানে আমি এইটাকে যদি এইভাবে বলি যে লাস্ট প্লাস টাইম, তাহলেও এটা কি হবে, V2 হবে। অর্থাৎ লাস্ট গত, অর্থাৎ গত রাতে। এখানে লাস্ট প্লাস টাইম বলতে আমি বোঝাচ্ছি লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট আওয়ার, লাস্ট ইয়ার, হ্যাঁ, লাস্ট নাইট, এরকম যদি কোনো কিছু থাকে। আবার হতে পারতো বিফোর, ইয়েস্টারডে, তারপরে তোমার ডে বিফোর, আর্লিয়ার, যদি এরকম থাকতো আর্লিয়ার, তাহলেও কিন্তু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি আশা করি। তবে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ তোমাদেরকে দিয়ে দেবো যেটা খুবই সহজে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স চিনতে পারবো। অ্যাডভার্ব অফ টাইম যেটাকে বলে, আমরা সেই অ্যাডভার্ব অফ টাইম দেখেই চিনে নেব। নেক্সট নাম্বার, সেন্টেন্স নাম্বার 6, হি প্রিটেন্ডস। প্রিটেন্ডস মানে হচ্ছে ভান করা। আমরা জানি না, যেমন ধরো তুমি বাড়িতে শুয়ে আসো, ঘুমের ভান করে শুয়ে আসো, মা বারবার ডাকছে এই ওঠ ওঠ, উঠে কেনে, তুমি আর তোমার ঘুম ভাঙে না, যে ধাক্কা মেরে খাটের নিচেই ফেলে দিচ্ছে, তাও তুমি ঘুম থেকে উঠছো না। তার মানে কি, এই ঘুমটা তোমার আসল ঘুম নয়, এটা হচ্ছে ভান করা ঘুম, তাই না? তো এরকম যদি কোনো ভান করা, কোনো এরকম প্রিটেন্স থাকে, এইটা মূল কথা না। মূল কথা হচ্ছে এই সেন্টেন্সে দেখো দুইটা জিনিস রয়েছে, অ্যাজ দো বা অ্যাজ ইফ। সরি, যদি কোনো সেন্টেন্সে আমরা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ দেখি, তাহলে সেই ক্ষেত্রে এর পরের যে ভার্বটা, এবং আরেকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, এই অ্যাজ দো বা অ্যাজ ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স হয়, কি হয়, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এই দেখো এখানে প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস বাই এস যোগ আছে, এস, তাহলে এর পরে হবে ভার্বের 2 নাম্বার ফর্ম। এবং যে ক্ষেত্রে বিভাগ থাকলে অবশ্যই আর হবে, যেটা আমরা এই যে এখানে দেখিয়েছিলাম, দেখো
কোথায় যেন দেখালাম, আই উইশ আই ওয়্যার, কাল্পনিক। দেখো এ কিন্তু আসলে সে কোটিপতি না, বলা হচ্ছে হি প্রিটেন্ডস, সে ভান করে। কেমন ভান করে? অ্যাজ দো, যেন, অ্যাজ ইফ হি ওয়ার আ মিলিয়নিয়ার, সে যেন একটা কোটিপতি ছিল, লক্ষপতি, লাখপতি মানুষ ছিল। তার আচরণ দেখে এটা মনে হয়। আমি এখানে প্রিটেন্ডস না দিয়ে বিহেভস দিতে পারতাম, তাই না? আবার ধরেন আমি এখানে এইভাবে দিলাম যে হি ওয়াকস, সে হাঁটে। সে হাঁটে কেমন? অ্যাজ ইফ হি ওয়ার আ ফিমেল, সে একটা মহিলা। মানে সে হাঁটছে, তার হাঁটার যে ভঙ্গিমা সেটা একটা মহিলার মতো, এরকম হতে পারে। অথবা আমরা বলতে পারতাম হি পুটস অন দ্য ক্লোথস, সে এমন কাপড় চোপড় পরিধান করে অ্যাজ দো হি ওয়ার আ ফিমেল, হি ওয়ার আ উম্যান, একটা মহিলা মানুষ, তাই না? তো এরকম আমরা দিতে পারি। তাহলে অ্যাজ দো থাকলে আমরা এটাকে। তবে খেয়াল রেখো বন্ধুরা, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি এই সেন্টেন্সটা এখানে এস না থেকে প্রিটেন্ডেড থাকতো, প্রিটেন্ডেড, অথবা যদি আমি এখানে বিহেভ লিখতাম তাহলে বিহেভড হয়ে যেত। অর্থাৎ এই অ্যাজ দো এর আগে যদি পাস্ট টেন্স হতো, পাস্ট, এই যে লিখে দিলাম পাস্ট টেন্স যদি হতো, তাহলে অবশ্যই এখানে পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ কি হবে তখন? হ্যাড বিন। তখন কিন্তু আর এটা পাস্ট ইনডিফিনাইট হবে না। অবশ্যই এটা খেয়াল রাখবে। তো আশা করি বুঝতে পারছো। 7th নাম্বার যে সেন্টেন্সটা আমি লিখেছি এখানে, সেটা হচ্ছে কি হোয়েন মাই ফাদার রিটার্ন, যখন আমার বাবা ফিরেছিলেন, আই ওয়াজ ওয়াচিং টিভি অর মুভি, অথবা আই ওয়াজ ইটিং রাইস, তাই না? অথবা আই ওয়াজ প্লেইং। যখন বাবা ফিরেছিলেন, এখানে দুইটা কাজ খেয়াল করো। একটা হচ্ছে বাবার ফেরা, তো যে কাজটা অলরেডি অতীতে শেষ হয়ে গেছে। আবার এখানে বলছি আই ওয়াজ ওয়াচিং, অতীতেই কোনো এক সময় পর্যন্ত কাজটা চলছিল, অর্থাৎ বাবার ফেরার কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি যে টিভি দেখছিলাম সেই কাজটা তখনও শেষ হয় নাই। তার মানে সেটা কন্টিনিউয়াস ছিল, সেটা কন্টিনিউ হচ্ছিল, চলছিল, ওয়াজ রানিং। তার মানে আমার টিভি দেখা, ওয়াচিং টিভি ওয়াজ রানিং অ্যাট দ্যাট টাইম হোয়েন মাই ফাদার রিটার্নড হোম। বাবা যখন বাড়ি ফিরলেন, আমি তখন আমার এই খেলা দেখা কাজটা বা মুভি দেখা কাজটা, টিভি দেখা কাজটা চলছিল। তার মানে এই কাজটা শেষ হয়ে গেছে, সেই জন্য এটা V2। আর এই কাজটা কিন্তু চলছিল, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের আজকে লাস্ট যে সেন্টেন্স সেটা দেখ। আজকে মানে এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের লাস্ট টেন্স, এটা কি? ইট ইজ হাই টাইম ইউ স্টাডি প্রপারলি। ইট ইজ হাই টাইম, যদি কোনো সেন্টেন্সে এরকম দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ ডিউ টাইম, এবং যদি অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এরপর যদি সাবজেক্ট থাকে অবশ্যই এনপি মানে নাউন বা প্রোনাউন যদি থাকে ইউজড অ্যাজ আ সাবজেক্ট, তাহলে তোমাকে এই ভার্বটার 2 নাম্বার ফর্ম বসাতে হবে। তার মানে কি? ইট ইজ হাই টাইম, এটা তোমার জন্য চরম সময়, তোমার সঠিকভাবে পড়াশোনা করতে হবে। ইউ স্টাডিড অ্যাটেন্টিভলি, প্রপারলি, তাই না? এরকম ডিলিজেন্টলি, এরকম তোমাকে পড়তে হবে। তার মানে কি? না পড়ে পড়ে তুমি সময় পার করে ফেলেছো, এখন আর তোমার হাতে কোনো সময় নাই। তো সেই এখন যেটুকু সময় আছে এইটুকু সময় সঠিকভাবে কাজে লাগাও, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা বুঝতে পারছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ডিউ টাইম যদি থাকে তাহলে সেক্ষেত্রে, এবং অবশ্যই সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট না থাকলে কিন্তু আর ভিন্ন হবে। যদি সাবজেক্ট না থাকে, খেয়াল করো, যদি আমি এই সেন্টেন্সটা এরকম লিখতাম, আমরা একটু এখানে দেখে নিই। এই সেন্টেন্সটাই আমি উপরে একটু দেখাই, এটা একটু ইরেজ করে দিলাম, দেখো। এটাকে যদি আমি এইভাবে বলতাম, ঠিক এই সেন্টেন্সটাই আমি এখানে এইভাবে লিখতাম, ইট ইজ হাই টাইম, তারপরে গ্যাপ আছে, এরপর তুমি কি করবে, বা এখানে প্রপারলি বা অ্যাটেন্টিভলি যাই হোক আছে, তাহলে কিন্তু এখানে তোমার করতে হবে ইনফিনিটিভ, অর্থাৎ টু স্টাডি। তাহলে কি হবে? এটা ইনফিনিটিভ হয়ে গেল, ইনফিনিটিভ। তাহলে আশা করি বুঝতে পারছো যে ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম থাকলেই হবে না, এরপর অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, তবেই ভার্বের পাস্ট টেন্স হবে, আদারওয়াইজ ইনফিনিটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো।
এবারে আমি যেটা দেখাবো তোমাদের আজকের জন্য একেবারে লাস্ট যেটা, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। আর এখানে যেটা বলছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেটা যেমন ধরো আমরা বিফোর, লাস্ট প্লাস টাইম, একটা পূর্বের নির্দিষ্ট সময় যদি উল্লেখ থাকে তাহলেও সেগুলো পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যাবে। আর্লিয়ার থাকতে পারে, অ্যাগো থাকতে পারে, ওয়ান্স থাকতে পারে, ওয়ান্স আপন এ টাইম থাকতে পারে, এইরকম যদি কোনো থাকে, দ্য প্রিভিয়াস ডে থাকতে পারে, যদি এরকম থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। ওই অ্যাডভার্ব অফ টাইমগুলো দেখে নেবে। তা আমি আজকের শেষ যেটা, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্সটা একটু লিখে দেখাই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সময়ও প্রায় শেষ হতে চললো। তো আমরা এই সময়ের মধ্যে এখন যেটা দেখাচ্ছি সেটা কি খেয়াল করো, ফিউচার ইনডেফিনাইট, অর্থাৎ এইটা এখন ফিউচার ইনডেফিনাইট টেন্স। তো ফিউচার ইনডেফিনাইট টেন্স করার জন্য আমি তোমাদেরকে একেবারে সহজে দেখাবো। যেমন ধরে নাও কয়টা সেন্টেন্স, যেমন রাসেল উইল ভিজিট কক্সেস বাজার। কখন? ইন, এ দেখো ভিজিট করবে, কিন্তু কখন? এই সাল থাকলে অবশ্যই তোমরা তার আগে একটা ইন ব্যবহার করবে। হয়তো ধরে নাও আমি এখানে লিখলাম এটা হচ্ছে ধরো 20 সাল, আমি যদি বলি 2022 সালে যাবে, তার মানে দাঁড়াচ্ছে কি? তার মানে কিন্তু এখানে তোমার এই যে 2022 সাল, এখানে 2021 হবে না, 23 হবে না, 24 হবে না, এরকম কোনো কিছুই হবে না। তার মানে এটা ফিক্সড, ভবিষ্যতের নির্দিষ্ট কোনো, এই যে ফিক্সড টাইম এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে তাহলে সেটা হয়ে যাবে কি পাস্ট ফিউচার ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ শ্যাল বা উইল দিয়ে ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো এরকম ভবিষ্যতের নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকলে। আর একটা কি হতে পারে, একেবারে উল্লেখ থাকে এরকম, যেমন ধরো রাতুল উইল প্লে ক্রিকেট টুমরো। টুমরো। এই যে টুমরো শব্দটা, এই টুমরো শব্দটা থাকলেও সেটা কি হয়ে যাবে, এই যে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। তার মানে এই টুমরো শব্দ টেন্স হবে, এটা আমরা জেনে নিলাম। আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যে আমি যদি তোমার এইভাবে বলি যে তুমি আগামীকাল হয়তো কুষ্টিয়া বা ঢাকা যাবে, বা তুমি নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও যাই সেখানে অবস্থান নেবে হয়তো সামনের কোনো দিন, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে রাসেল অ্যান্ড রাতুল উইল স্টে ইন, আমি কুষ্টিয়াই ব্যবহার করলাম, ইন কুষ্টিয়া নেক্সট ডে হতে পারে। তাহলে এইরকম ক্ষেত্রে কি হবে দেখো, এই যে নেক্সট ডে, এই সেন্টেন্সটার সবচেয়ে যে রেলিভেন্ট যে ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে এই নেক্সট প্লাস টাইম। এই দেখো নেক্সট প্লাস টাইম, এই যে এটা টাইম, আমি এইটাকে বলছি নেক্সট প্লাস টাইম, এটা হচ্ছে মূল স্ট্রাকচারটা। যদি কোনো সেন্টেন্সে নেক্সট প্লাস টাইম, এখানে ডে হতে পারে, আওয়ার হতে পারে, ইয়ার হতে পারে, মান্থ হতে পারে, উইক হতে পারে, যা কিছু। আমি ডে দিছি, তোমরা ইয়ার দিতে পারো। অর্থাৎ সে এই আগামী বছর বা আগামী দিন, আগামী মাসে, আগামী সপ্তাহে রাসেল এবং রাতুল কুষ্টিয়াতে অবস্থান করবে, কুষ্টিয়াতে থাকবে। তাহলে এই যে কুষ্টিয়াতে থাকবে একটা ফয়েল, একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু সেটা ভবিষ্যতে। আর এই ভবিষ্যৎ নির্ধারণ করছে নেক্সট শব্দটা দিয়ে। আমরা এখানে যদি এভরি দিতাম তাহলে প্রেজেন্ট হয়ে যেত, কিন্তু আবার যদি আমি এখানে লাস্ট দিতাম তাহলে কিন্তু অতীত হয়ে যেত। তার মানে টাইমটা এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে নেক্সট অথবা
প্রিভিয়াস অথবা লাস্ট। লাস্ট থাকলে পাস্ট, নেক্সট থাকলে ফিউচার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে এপিসোড 1-এর, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট যে আলোচনা। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ বিষয়টা মূলত কোন কোন বিষয়গুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, আমি সেটা জানানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই আমার দ্বিতীয় যেটা এপিসোড 2, সেখানে আমরা সবগুলো টেন্সের কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, মাই নেক্সট এপিসোড। আশা করি তোমরা আমার সাথে থাকবে। অফকোর্স ইউ উইল বি উইথ মি, অ্যান্ড কিপ yourselves safe and sound. Till then, Allah Hafiz.